আসসালামু আলাইকুম, আমি শাফির রহমান নাফিস, পড়াশোনা করছি এমআইএসটিতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 নিউটনের মেকানিক্সের একটা টপিক, সেটা হচ্ছে ঘর্ষণ। তো ঘর্ষণ টপিকটা তোমাদের এইচএসসি 23 ব্যাচ থেকে তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্নে আসা শুরু হয়েছে। এই টপিকটা মোটামুটি ইম্পর্টেন্স দেওয়া যায়, এই জন্য এই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এই টপিকের ঘর্ষণের শুরুতে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ঘর্ষণের একেবারে বেসিক থেকে শুরু করে বেসিকটা কীভাবে বিল্ড আপ হয়েছে সেটা আগে তৈরি করবো, দেন হচ্ছে এই রিলেটেড কিছু ম্যাথ করাবো। আচ্ছা, তো শুরুতে ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ জিনিসটা আমরা সবাই বুঝি যে কোনো একটা সারফেসের মধ্যে আমাদের যে চলাচল করার সময়, যেমন আমি যে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা ফ্ল্যাট সারফেস। তো ফ্ল্যাট সারফেসের তোমার যেই ফ্ল্যাট সারফেসটা, সেই ফ্ল্যাট সারফেসের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে কি থাকে, কিছু মানে আমি যদি এখান দিয়ে কোনো কিছু একটা ঠেলে দিয়ে যাওয়ার চেষ্টা করি, সাপোজ মনে করি এটা আমার সামনে একটা চেয়ার আছে, এই চেয়ারটাকে আমি যদি ধাক্কা দিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমি যে পরিমাণ ধাক্কা দিচ্ছি চেয়ারটা কিন্তু সেই পরিমাণ সেই আমার আমার প্রয়োগকৃত বল অনুযায়ী সামনে যাবে না, কারণ ওই চেয়ারের ঠিক যে ওই চেয়ারটা সারফেসের সাথে আছে, ওই সারফেসটা তাকে কি করবে, একটা বাধা দানকারী বল দিবে। এই বাধা দানকারী বলটাই হচ্ছে ঘর্ষণ। যে এবং এই জিনিসটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে সারফেসের উপরে। ওই সারফেসটা কীরকম, যেমন আমার এখানে আমি যে একটা ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে যে সারফেস, ঘরের মধ্যে যেই আমার নিজের যে সারফেসটা সেটা যে ঘর্ষণ, আবার রাস্তা আমরা যদি রাস্তার দিকে যাই, রাস্তার উপর দিয়ে গাড়ি গাড়ি চলে, তারপর ট্রেন, তারপর বাস চলে, ওই রাস্তার ওই ফ্ল্যাট সারফেসে কিন্তু ঘর্ষণটা সেম হবে না। এটা পুরোপুরি ডিপেন্ড করে কোনো একটা ফ্ল্যাট সারফেস কি পদার্থ দ্বারা তৈরি সেটার উপর ডিপেন্ড করে। তো বেসিক্যালি ওই সকল পদার্থের ম্যাটেরিয়ালের প্রপার্টির দিকে আমরা যাব না। আমরা বেসিক্যালি একটা জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে ঘর্ষণ হচ্ছে তোমার কি করে, তোমার যদি একটা এই বরাবর একটা মনে করো রাস্তা, এই রাস্তা দিয়ে মনে করো যে একটা কি যাচ্ছে, এখানে যদি সাপোজ ওকে মনে করো যে একটা গাড়ি চলাচল করতেছে একটা রাস্তা দিয়ে, তো গাড়িটা তোমার যাবে হচ্ছে এদিকে, গাড়ি যেদিকে যাবে সবসময় মনে রাখবা ঘর্ষণ বল সবসময় কাজ করে হচ্ছে গতির বিপরীত দিকে। গাড়ি যদি এদিকে যেতে চায় তাহলে গাড়ির সাথে চাকার সাথে রাস্তার যেই তোমার সারফেসটা যুক্ত, এই সারফেসটা কি করবে, তার পেছন দিকে একটা তাকে বাধাদানকারী বল দিবে, সেই বাধাদানকারী বলটাই হচ্ছে ঘর্ষণ বল, সেটাকে আমরা এফ এফ দ্বারা লিখি। এফ এফ মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? তো এই ঘর্ষণ বলটা নিয়ে যদি জানতে চাই, তো কিছু বিস্তারিত কথাবার্তা এখানে বলা লাগে। সেটা হচ্ছে ঘর্ষণ নিয়ে বলতে গেলে শুরুতেই ঘর্ষণ জিনিসটা কি সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা এটা থিওরিটি একটু পড়ার চেষ্টা করব। তো শুরুতেই বলা লাগে যে এখানে কি কাজ করে, এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জিনিসটা কি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জিনিসটা হচ্ছে আমার এখানে মনে করা যায় এখানে একটা ফ্ল্যাট সারফেস আছে, এই সারফেসের মধ্যে একটা বস্তু এখানে অবস্থিত। এই বস্তুটা ভূমির উপরে এই বস্তুটা অবস্থিত, এই বস্তুটা একটা ওজন কাজ করবে, এই ওজনটা খাড়া নিচে দিয়ে কাজ করে, সেটা হচ্ছে এমজি, ঠিক আছে? আর ওজনটা যেহেতু বস্তুটা যেহেতু তার ওজন ভূমিকে দিচ্ছে, ভূমিটাকে কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। এখন বস্তুটাকে আমি যদি এই দিক বরাবর ধাক্কা দিই, এদিক বরাবর তাকে একটা বল প্রয়োগ করি, অর্থাৎ এই বরাবর তাকে টান দিই, তাহলে এই বরাবর বস্তুটার উপর টান প্রয়োগ করার কারণে তার ঠিক বিপরীত দিকে কি করবে, তার ঠিক বিপরীত দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এফ এফ, ঠিক আছে? তো এই ফ্রিকশনাল ফোর্স এবং প্রতিক্রিয়া বল, এই দুইটার একটা রেজাল্টেন্ট ফোর্স আছে। এই দুটো রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে, আমি সাপোজ এই লাইনটা, এটা হচ্ছে আর প্রাইম। আর প্রাইম মানে কি? আর প্রাইম হলো ফ্রিকশনাল ফোর্স এফ এফ এন্ড প্রতিক্রিয়া বল আর এর লব্ধি, ঠিক আছে? এবং এই আর প্রাইম এবং আর অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স এবং রেজাল্টেন্ট ফোর্সের যে লব্ধি, সেটা প্রতিক্রিয়া বলের সাথে যেই অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটা হচ্ছে ফাই। এই ফাইটাই হচ্ছে তোমার, এই ফাইটা কি বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবং এখানে যদি আমরা দেখি যে এখানে যদি আমরা একটা ছোট ত্রিভুজ আঁকার চেষ্টা করি, একটা ছোট ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি এখানে নিয়ে আসি,
এই ত্রিভুজের এই বরাবর কাজ করতেছে হচ্ছে আর, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল ফাই। এবং এই যে এখানে এই ত্রিভুজটা কিন্তু আমি এখানে আছি, তাই না? তো এই ত্রিভুজটার এই বরাবর কাজ করতেছে কে? এই বরাবর কাজ করছে হচ্ছে আর, সেটা হচ্ছে এই বরাবর। আর এই বরাবর আমি কি কাজ করছে বলতো? এই বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে, মানে এই তুমি দেখো এই বরাবর এখানে কে কাজ করছে? ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ফ্রিকশনাল ফোর্সটাকে আমি প্রতিস্থাপিত করে এই বাহু বরাবর তাকে সূচিত করতে পারি না? সূচিত করতে পারি। তো এই জন্য এটাকে আমি এই বরাবর কি দিচ্ছি? এফ এফ। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমি যদি tan থিটা অ্যাপ্লাই করি, তাহলে tan থিটা অ্যাপ্লাই করলে কি হবে? tan ফাই। tan ফাই ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই হচ্ছে ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমার এফ এফ, আর ডিভাইডেড হচ্ছে আর। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় এফ এফ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু tan থিটা, সরি tan ফাই। এখানে হচ্ছে ফাই, এখানে আমার অ্যাঙ্গেলটাকে ফাই দ্বারা প্রকাশ করছি। তাহলে এফ এফ ইকুয়াল টু লেখা যায় আর ইন্টু tan ফাই। এবং এখানে সবচেয়ে মজার এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, যে tan ফাই যেটা, tan ফাই সমান সমান আবার লেখা যায়, tan ফাই সমান সমান আবার লেখা যায় হচ্ছে মিউ। এখানে মিউ মানে কি? মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। মিউ হচ্ছে এখানে ঘর্ষণ গুণাঙ্ক। এবং এই ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে রাস্তাটা বা যে কোনো একটা সারফেস কি পদার্থ দ্বারা তৈরি সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর এটা হচ্ছে এক এক ধরনের রাস্তার জন্য এক এক রকম মান দেওয়া থাকে, এবং এই মানগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে আমার গতি ঘর্ষণ গুণাঙ্ক। তো যখন বস্তুটা স্ট্যাটিক অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তখন তার উপর কাজ করে হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর ওই স্থিতি ঘর্ষণের জন্য কোরেসপন্ডিং গুণাঙ্কটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটাকে আমরা প্রকাশ করি হচ্ছে মিউ এস দ্বারা। আর যখন একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে, যেমন আমি যদি এখানে একটা ট্রলি ব্যাগকে ধাক্কা দিয়ে নিয়ে যাই, তাহলে ওই সময় কিন্তু বস্তুটা গতিশীল আছে। তো গতিশীল বস্তুটার উপর কাজ করবে হচ্ছে গতি ঘর্ষণ। আর গতি ঘর্ষণের জন্য ওই গতি ঘর্ষণের সময় কোরেসপন্ডিং যে গুণাঙ্কটা, ওইটাকে বলা হয় গতি ঘর্ষণ গুণাঙ্ক। ওইটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে মিউ কে দ্বারা, ঠিক আছে? অর্থাৎ এটা আমরা ডিপেন্ড করে আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে কাজ করতেছি না গতি ঘর্ষণ নিয়ে কাজ করতেছি, সেটার উপর ডিপেন্ড করে। আর মিউ এস মানে কি? স্ট্যাটিক, মানে ওই বস্তুটা স্থির ছিল, এই জন্য স্থিতি ঘর্ষণ কাজ করতেছিল, এই জন্য স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। আর মিউকে কখন? যখন এটা কাইনেটিক অবস্থায় আছে। তো এই জন্য ওই কাইনেটিক মানে বা গতিশীল অবস্থায় যখন আছে, ওই জন্য ওইটাকে আমরা মিউকে দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো এখানে যে আমি tan phi ইকুয়াল টু মিউ লিখেছি, সো এখানে আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে এফ এফ ইকুয়াল টু হচ্ছে মিউ ইনটু আর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা আমাদের বারবার এইটা আমাদের বারবার কাজে লাগবে, এটা আমাদের বারবার কাজে লাগবে এই সমীকরণ, ঠিক আছে? এটা একটু সবাই নোট করে নিও। ওকে, এখন এখান থেকে তোমাদের বইয়ে বা বেশিরভাগ বইয়ে এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। এই দুটো জিনিসটা কনফিউশন দেখা যায়। তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি সেটা তো আমি ভালো করে বুঝালাম। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজটা হচ্ছে একটা হেলানো তলে যখন কোনো একটা বস্তু উঠানামা করে, ওই সময় হেলানো তলের যে অ্যাঙ্গেলটা, ভূমির সাথে একটা হেলানো তল যে অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এবং অ্যাঙ্গেল অফ রিপোজ কিন্তু টোটালি সেম। কিভাবে সেম সেটা আমরা দেখবো এখন। অ্যাঙ্গেল অফ রিপোজ আরেকটা নাম হচ্ছে নিশ্চল কোণ। হ্যাঁ, এটাকে নিশ্চল কোণও বলা হয়। আচ্ছা, তো এটাকে আমরা একটা হেলানো তল নিলাম। একটা হেলানো তল হচ্ছে এটা থিটা কোণে আছে। সাপোজ থিটা কোণে হেলানো তলটা আছে। তো থিটা কোণে হেলানো তল যদি থাকে, এখানে একটা বস্তু আছে, রাখা আছে, বস্তুটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই বস্তুটার ওজন খানা নিচে দিয়ে কাজ করতেছে mg। এই বস্তুর ওজন খানা নিচে দিয়ে কাজ করছে। এখন এই ওজনটাকে আমি দুটো উপাংশে ভাঙাতে পারি। একটা হচ্ছে তল বরাবর উপাংশ, একটা হচ্ছে তলের লম্ব বরাবর উপাংশ। ঘর্ষণের
যখন আমরা আরেকটু সামনের দিকে যাব ম্যাথগুলো করার সময়, ম্যাথগুলো পড়ানোর জন্য যখন ডেডিকেটেডলি থিওরি পড়াবো একটু পরেই 3-4 মিনিট পরে, তখনই আমরা দেখাবো যে ঘর্ষণের তোমার কি বলে যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোকে কিভাবে ভাঙাতে হয়। তো ওই সময় আমি এটা আবারও অ্যাড করব, সেটা হচ্ছে যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সকে তলের সমান্তরাল এবং তলের লম্ব বরাবর হচ্ছে ডিভাইড করে দিবা, বিভাজিত করবা বা উপাংশে ভাঙবা। তো এখানে আমি সেম কাজটাই করবো। এখানে আমার যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে আমি তলের সমান্তরালে এই বরাবর এবং হচ্ছে তলের ঠিক লম্ব বরাবর উপাংশে ভাঙাবো। তো উপাংশে ভাঙানোর জন্য আমার কি দরকার? অ্যাঙ্গেল দরকার। তো এটা যদি থিটা হয়, এই যে আমার যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এটা থিটা হলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে? 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। আবার দেখো যে এই রেখাটা এবং এই রেখাটা কিন্তু পরস্পর লম্ব, তাহলে এই লম্বটার এটা পরস্পর কি লম্ব, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটাও কি হবে? এটাও থিটা হবে। অর্থাৎ এই থিটা এবং এই থিটা হচ্ছে পরস্পর সেম। বুঝতে পারছি? ওকে, এখন আমার এই রেখা বরাবর কাজ করতেছে হচ্ছে এমজি। তাহলে এমজি এর এই বরাবর উপাংশ কি? এই বরাবর উপাংশ হচ্ছে এমজি cos থিটা। কেন এমজি cos থিটা? কারণ আমরা জানি আমরা যে কোনো একটা ফোর্স যদি নিয়ে কাজ করি, এই বরাবর একটা ফোর্স, তো এই ফোর্সের সাথে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলের যে বাহুর সাথে আছে সেই বরাবর আমি উপাংশ নিলে সবসময় কি হয়? f cos থিটা হয়। আর যদি আমি ঠিক তার ঠিক লম্ব বরাবর নিতে চাই তখন কি হয়? তখন হচ্ছে আমরা এটাকে 90 মাইনাস থিটা বলতে পারি। এ বরাবর নিলেও কিন্তু কি হয়? f cos 90 মাইনাস থিটা হয়। আর cos 90 মাইনাস থিটা থেকে আমরা পাই f sin থিটা। ঠিক আছে? তো এই বেসিকগুলো অনেকের কনফিউশন থাকে, এইজন্য একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে mg cos থিটা, এটা mg cos থিটা। আর তাহলে তার ঠিক লম্ব বরাবর কি হবে? তার ঠিক লম্ব বরাবর হবে mg sin থিটা। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমি একটু গাড়ি মুছে দিই। এটা হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে mg sin থিটা। ফাইন। এখন কি বলা যায়, বস্তুটা যেহেতু স্থির অবস্থায় আছে, এখন বস্তুটা কি চাবে? এখান থেকে পিছলিয়ে নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে না? এই বরাবর নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো নিচের দিকে যদি পড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তার গতিকে বাধা দেওয়ার জন্য তার গতি ঠিক বিপরীত দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে তার ফ্রিকশন ফোর্স। এই বরাবর কি কাজ করবে? ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। আচ্ছা, আর বস্তু যেহেতু তলের সাথে এই বরাবর mg cos থিটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, তলটাও তাই কি করবে? প্রতিক্রিয়া হিসেবে এই বরাবর একটা বল দিবে, সেটাকে আমি বলতেছি আর দ্বারা প্রকাশ করতে পারি, প্রতিক্রিয়া বল হিসেবে। আচ্ছা, তাহলে কি কাজ করতেছে বস্তুটার উপরে? আমরা আরেকটা ছবিতে একটু দেখি। বস্তুটা এখানে আছে, তার উপরে সবগুলা বল বিভাজিত করার পরে এই বরাবর কাজ করতেছে হচ্ছে, এই বরাবর কাজ করতেছে ফ্রিকশন ফোর্স, এই বরাবর কাজ করতেছে হচ্ছে আর, দিয়ে কাজ করতেছে mg sin থিটা। ঠিক আছে? তো মোটামুটি এটা হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, মানে এই ছবিটাকে আমরা সবগুলো ফোর্স বিভাজিত করার পরে দলের সমান্তরাল এবং দলের লম্ব বরাবর উপাংশ নেওয়ার পরে আমরা এরকম একটা ছবি পাই। আচ্ছা, এখন এই ছবি থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে, এই জন্য আমরা কি বলতে পারি? তার কি বলে, তার তলের সমান্তরালে যতগুলো বল আছে, বল কাজ করতেছে, তাদের লব্ধি হচ্ছে 0। তার মানে সামেশন অফ fx, আমি কিন্তু এখন তলটাকে হচ্ছে x অক্ষ ধরতেছি, এটাকে আমি x অক্ষ ধরতেছি, ঠিক আছে? আর এটাকে আমি y অক্ষ ধরতেছি। বুঝা গেল? তো সামেশন অফ fx অর্থাৎ তলের সমান্তরাল তল বরাবর যে ফোর্সগুলো আছে সেটা তাদের লব্ধি কি হবে? 0 হবে। অর্থাৎ ff মাইনাস mg sin থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমি লিখতে পারি ff ইকুয়াল টু হচ্ছে mg sin থিটা। আবার তলের লম্ব বরাবর যে ফোর্সগুলো কাজ করতেছে অর্থাৎ r এবং mg cos থিটা, এদের লব্ধিও কি হবে? 0 হবে। তাই আমি বলতে পারি সামেশন অফ fy ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু হচ্ছে r মাইনাস mg sin cos থিটা। এটা ইকুয়াল টু 0, এখান থেকে লেখা যায় r ইকুয়াল টু mg cos থিটা। ঠিক আছে? তাহলে আমি দুইটা ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে আমার এটা আর একটা হচ্ছে আমার এটা।
এখন দেখো, আমি যদি 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনে ভাগ করি তাহলে কি পাওয়া যায় বলতো? আমি ডাস্টারটা এই যে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন, আমি যদি এখন 1 নাম্বার ভাগ 2 নাম্বার করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে এখানে পাওয়া যাবে FF ডিভাইডেড বাই R ইকুয়াল টু হচ্ছে mg sin থিটা ডিভাইডেড বাই mg cos থিটা। mg কাটা, এখান থেকে কি আসবে? FF ডিভাইডেড বাই R ইকুয়াল টু হচ্ছে tan থিটা আসবে। ঠিক আছে, এখান থেকে লেখা যায় FF ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইনটু হচ্ছে R, অর্থাৎ ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইনটু R। যে জিনিসটা আমরা কি দেখছিলাম, যে জিনিসটা আমরা এর ঠিক আগে কনসেপ্টও দেখছিলাম, এবং তার মানে আমরা বলতে পারি কি, তার মানে আমরা বলতে পারি এই যে এই অ্যাঙ্গেলটা tan থিটাটা হচ্ছে আমার হেলানো তলের, মানে একটা হেলানো তল ভূমির সাথে কতটুকু বাঁকানো আছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজ। এই অ্যাঙ্গেল অফ রিপোজ ইকুয়াল টু হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যেটা আমরা প্রিভিয়াস এই কনসেপ্টে পড়ছিলাম। বুঝে গেল জিনিসটা? আচ্ছা, এবং আমরা এটাও পড়েছিলাম যে tan থিটা মানে কি, tan থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ। তো এখান থেকে আমি এটাও লিখতে পারি যে FF ইকুয়াল টু হচ্ছে মিউ ইনটু R। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা খুব বারবার লাগবে। এই দুটো জিনিস আমাদের, এই দুটো কনসেপ্ট আমাদের বারবার লাগবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো আগের পার্টে আমরা ফ্রিকশন ফোর্সের জন্য যে অ্যাঙ্গেলের যে ব্যাপারগুলো ছিল সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন আমরা সরাসরি ঘর্ষণের অ্যাপ্লিকেশনের দিকে যাব। সরাসরি অ্যাপ্লিকেশনের দিকে গেলে আমরা এখানে মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটা এখানে রাখা আছে, একটা ফার্স্ট সারফেসের উপর বস্তুটা রাখা আছে, এবং এই বস্তুটাকে আমি সাপোজ একটা অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে আমি তাকে টান দিলাম, তাহলে বস্তুটা অবশ্যই সামনের দিকে যাবে। বস্তুটা যদি সামনের দিকে যায়, যেদিকে গতিশীল হবে তার ঠিক বিপরীত দিকে কি করে? ফ্রিকশন ফোর্স কাজ করে। তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে সরাসরি বিপরীত দিকে, এই বরাবর ফ্রিকশন ফোর্স কাজ করবে FF। ঠিক আছে, এবং বস্তুর ওজন কাজ করতেছে খারাপ নিচের দিকে mg, আর ওজন যেহেতু নিচের দিকে কাজ করতেছে, ওজনের একটা প্রতিক্রিয়া হিসেবে প্রতিক্রিয়া বল কাজ করবে খারাপ উপরের দিকে। ওকে, আমরা বলে রাখা ভালো যে আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে কাজ করতেছি। শুরুতে আমরা স্থিতি ঘর্ষণ পড়বো, দেন স্থিতি ঘর্ষণ পরে আমরা গতি ঘর্ষণের দিকে যাব। তো স্থিতি ঘর্ষণের বেলায় আমার ফ্রিকশন ফোর্সটাকে আমরা FS দ্বারা প্রকাশ করব, FS দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা, তো কয়েকটা জিনিস বলে রাখা ভালো যে ঘর্ষণের ম্যাথগুলো করার সময় আমরা তিনটা জিনিস খেয়াল রাখবো। একটা হচ্ছে সবার প্রথমে, যেটা সবগুলো ম্যাথের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে আমরা যতগুলো ফোর্স থাকবে সবগুলো ফোর্সকে তলের সমান্তরাল, আবার বলি তল, যেই তলে বস্তুটা আছে সেই তলের সমান্তরালে এবং তলের লম্ব বরাবর বিভাজিত করব। কারণ আমরা জানি একটা ফোর্স, এই ফোর্সটাকে আমরা দুইটা উপাংশে ভাঙতে পারি, দুইটা উপাংশে বিভাজিত করতে পারি, এবং ঘর্ষণের ম্যাথগুলো করার সময় আমরা যে সবগুলো ফোর্সকে তলের সমান্তরাল এবং তলের ঠিক লম্ব বরাবর এই দুটো উপাংশে বিভাজিত করে দেন আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা ফোর্স আছে, যে ফোর্সটা হচ্ছে এখনো তলের সমান্তরালে বিভাজিত করা হয় নাই এবং তলের লম্ব বরাবরও বিভাজিত করা হয় নাই। তো এটাকে আমরা কি করব, এই ফোর্সটাকে আমরা এই বরাবর উপাংশ নিতে পারি, সেটা হচ্ছে F cos থিটা, আর এটাকে উপর দিক বরাবর লম্ব বরাবর নিলে, তলের লম্ব বরাবর নিলে তার উপাংশ হবে F sin থিটা। ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে আমি এটাকে মুছে দেই, কারণ এটা তো আমি উপাংশ নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এরকম। তো এখন আমরা কি করব, সামেশন অফ f of x, যেহেতু স্থিতি ঘর্ষণ এই জন্য সামেশন অফ f of x = 0, অর্থাৎ x অক্ষ বরাবর যতগুলো বল আছে বলের লব্ধি হচ্ছে 0, কারণ সে স্থির অবস্থায় আছে, স্থিতি ঘর্ষণ কাজ করতেছে স্থির অবস্থায় থাকার সময়ের জন্য। তো এখানে f cos থিটা মাইনাস হচ্ছে fs = 0,
এখান থেকে আমরা লিখতে পারি fs ইকুয়াল টু f cos থিটা, এবং y অক্ষ বরাবর যতগুলো বল আছে তাদের উপাংশ কিন্তু তাদের লব্ধিও কিন্তু 0, এজন্য সামেশন অফ fy ইকুয়াল টু 0 এখান থেকে লেখা যায় r প্লাস f sin থিটা, r প্লাস f sin থিটা, আর নিচের দিকে যেটা mg কাজ করতেছে এইজন্য মাইনাস mg ইকুয়াল টু হচ্ছে 0। আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরি আর x অক্ষের ডান দিকে গেলে এটাকে আমরা পজিটিভ ধরি, এইজন্য তো এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু আমরা সহজেই কি করতে পারবো, ম্যাথ করতে পারবো। আমি বেসিক্যালি দেখাবো, এখন শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে বলগুলোকে আমরা বিভাজিত করব, সেখান থেকে কিভাবে আমরা ইকুয়েশন বিল্ড আপ করব, সেই কাজটা আমরা দেখবো, ঠিক আছে। আর এই কাজটা যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে সহজেই ম্যাথগুলোতে অ্যাপ্রোচ করতে পারবা খুব সহজে, এই জন্য আমি এটার উপর ফোকাস দিচ্ছি। আচ্ছা, তো এর স্থিতি ঘর্ষণের বেলা ছিল, স্থিতি ঘর্ষণের বেলায় এই জিনিসটা ছিল। এখন যদি আমরা গতি ঘর্ষণ দেখতে চাই, ঠিক এই জিনিসটার মধ্যে এই সিনারিওটার মধ্যে যদি গতি ঘর্ষণ কাজ করতো তখন কি হতো, তখন হচ্ছে এখানে fk এর বদলে fs এর বদলে fk কাজ করতো। fk হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স, কাইনেটিক ফ্রিকশন ফোর্স। ওকে, এখন আমরা গতি ঘর্ষণ নিয়ে বলতেছে না, গতি ঘর্ষণের বেলায় দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে আমার সমত্বরণ। সমত্বরণ বা ত্বরণ আর কি, দুইটা জিনিস, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে ত্বরণ। যখন সমবেগ কাজ করে, শুরুতে আমরা সমবেগের জন্য দেখব কেস 1। কেস 1 হচ্ছে সমবেগে বস্তুটা গতিশীল। দেখো সমবেগে যখন গতিশীল থাকে তখন গতি ঘর্ষণের সমবেগের জন্য যে ইকুয়েশনগুলো সেটা স্থিতি ঘর্ষণের ইকুয়েশনগুলো মতোই সেম, অনুরূপ হবে। কেন অনুরূপ হবে? কারণ স্থিতি ঘর্ষণে আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করছিলাম, একটা হচ্ছে সামেশন অফ f of x equal to 0 এবং একটা হচ্ছে সামেশন অফ fy equal to 0। গতি ঘর্ষণে সমবেগে চলার সময় কিন্তু এই ঘটনাটাই ঘটে, অর্থাৎ x অক্ষ বরাবর বলগুলোর উপাংশ সমান সমান 0 এবং y অক্ষ বরাবর বলগুলোর উপাংশ সমান সমান 0। যদি কারণ কি, কারণ হচ্ছে বস্তুটা সমবেগে আছে। সমবেগে থাকার মানে কি? সমবেগে থাকার মানে হচ্ছে ত্বরণ নাই। ত্বরণ না থাকা মানে কি? ত্বরণ না থাকা মানে হচ্ছে তোমার হয় তুমি ওই বস্তুটার উপর বল প্রয়োগ করো নাই, অথবা যে বলগুলো প্রয়োগ করছো তাদের সমষ্টি বা তাদের লব্ধি হচ্ছে 0, এই জন্য। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে ঠিক আগের ইকুয়েশনগুলো আমরা লিখবো যে f cos θ মাইনাস, এখানে আমরা f কে দিব, আগে আমরা fs দিছিলাম, এখন আমরা f কে দিব ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এখানে আমরা লিখবো হচ্ছে r প্লাস f sin θ মাইনাস mg ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা স্থিতি ঘর্ষণে যখন আমরা সমবেগ নিয়ে কাজ করছি তখন এর জন্য কনসেপ্ট। এখন যদি আমরা কি নিয়ে কাজ করি, ত্বরণ নিয়ে কাজ করি। তো ত্বরণ নিয়ে কাজ করলে আমি বলে দিলাম যে ত্বরণ হচ্ছে, আমার ছবিটা এরকম ছিল না, ছবিটা ছিল এরকম যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি f বলে এদিকে f কোণে এদিকে টানছি, এবং আমি বলে দিছি বস্তুটা কিন্তু এই বরাবর গতিশীল, x অক্ষ বরাবর গতিশীল। বস্তুটা গতিশীল কোন দিকে? x অক্ষ বরাবর। যেমন আমরা ওই ট্রলি নিয়ে হাঁটাহাঁটি করে, ট্রলি নিয়ে চলাচল করি, তো ট্রলি কিন্তু আমরা একটা অ্যাঙ্গেলে তাকে এভাবে টান দিয়ে তাকে এদিকে নিয়ে যাই। যদিও আমি অ্যাঙ্গেলের এদিকে ফোর্স দিছি, কিন্তু সে চলাচল করে কোন দিক বরাবর? সে রাস্তা বরাবর চলাচল করে না, তার মানে তার ত্বরণটা কিন্তু কাজ করে এই বরাবর। ত্বরণের কি y অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? y অক্ষ বরাবর কিন্তু কোনো উপাংশ ত্বরণের নাই, কারণ y অক্ষ বরাবর ট্রলিটা গতিশীল না, এই জন্য। এবং উপাংশ নিয়ে দেখলেও তুমি এটাই পাবা যে a কে তুমি যদি y অক্ষ বরাবর নাও তাহলে a cos 90 ডিগ্রি আসে, যার মান হচ্ছে 0, এই জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো, আচ্ছা আমরা তো সরি গতি ঘর্ষণে চলে গেছিলাম, এটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো গতি ঘর্ষণের ত্বরণ যে পার্টটা, সেই পার্টের মধ্যে আমরা আছি এখন, তাই না? তো এখন তাহলে আমাদের কি হবে? এখন আমাদের সামেশন অফ fx ইকুয়াল টু হচ্ছে m ইনটু a হবে। এখন কিন্তু আর এটা ইকুয়াল টু 0 দিব না, আমি এটা ইকুয়াল টু কি দিব? m এ দিব, কারণ এখন সে তোমার কি আছে, একটা ত্বরণে আছে, এবং এই এটা হচ্ছে লব্ধি ত্বরণ, অর্থাৎ x অক্ষ বরাবর যতগুলা ফোর্স আছে তাদের লব্ধির ফলে যেই ত্বরণটা অর্জন হয় সেটাই হচ্ছে লব্ধি ত্বরণ, ঠিক আছে। তো fx ইকুয়াল টু m এ, তাহলে f cos θ মাইনাস fk ইকুয়াল টু হচ্ছে m এ, এবং
যখন সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু দিব তখন কিন্তু আমি 0 দিব, কারণ ত্বরণের এই উপর নিচ বরাবর কোনো উপাংশ নাই। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের। যখন হচ্ছে বস্তুটা একটা ফ্ল্যাট সারফেস বরাবর গতিশীল থাকে তখন স্থিতি ঘর্ষণের কনসেপ্ট এবং গতি ঘর্ষণের কনসেপ্ট আমরা দেখলাম। এখন এই দুটো জিনিস যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমরা সরাসরি হেলানো তলের দিকে চলে যাব। একটা বস্তু থিটা কোণে হেলানো অবস্থায়, হেলানো একটা তল থিটা কোণে আছে, এটা হচ্ছে সেই বস্তুটা। এখন এই বস্তুটার উপরে কি কি ফোর্স কাজ করছে সেটা আমরা একটু দেখি। এই বস্তুর উপরে শুরুতে আমরা স্থিতি ঘর্ষণ দেখবো, তাই না? তো স্থিতি ঘর্ষণ, বস্তুটার ওজন সরাসরি নিচে দিয়ে কাজ করছে এমজি, এবং সাপোজ বস্তুটাকে আমি এদিকে এফ বলে টানতেছি, ওই উপর দিকে একটা এফ ফোর্স থেকে আমি দিচ্ছি, আর এফ ফোর্স ওইদিকে দেওয়ার জন্য এই বরাবর কি করবে, তার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এফএস, এবং এই ওজনের একটা উপাংশ আমার এটাকে যদি থিটা হয় এটা কি হবে 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা থিটা হবে। ওজনের আমি কি করব, ওজনটাকে আমি দুটো উপাংশ নিব, একটা তলের লম্ব বরাবর, একটা হচ্ছে তলের সমান্তরাল উপাংশ। তো এটা যদি থিটা হয় তাহলে এই বরাবর ওজনের জন্য কি হবে, mg cos থিটা হবে, আর এই বরাবর কি হবে, এই বরাবর হবে mg sin থিটা। তাহলে এখন তুমি দেখো যে এই m, তাহলে আমি এটা কিন্তু আর কাজ করতেছে না, মানে এইটাকে আমি কি করছি, এই বলটাকে আমি দুটো অংশে ভাঙাই দিছি, দুটো অংশে, একটা তলের লম্ব বরাবর আর তলের সমান্তরালে বিভাজিত করে ফেলছি। আচ্ছা, তো mg cos থিটা বলে বস্তুটা তলের উপর ক্রিয়া দিচ্ছে, তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে কে কাজ করবে, প্রতিক্রিয়া হিসেবে আর কাজ করবে উপর দিকে। এই হচ্ছে আমাদের সিনারিও। ঠিক আছে, তো এখন আমি যদি আমার যে জিনিসগুলো আমরা শিখেছি সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে চাই, তাহলে স্থিতি ঘর্ষণের বেলায় সামেশন অফ fx ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এদিকে f কাজ করতেছে আর এদিকে fs আর mg sin থিটা কাজ করতেছে, তাহলে লেখা যায় f মাইনাস fs মাইনাস mg sin থিটা ইকুয়াল টু 0, এবং এটাও লেখা যায় fy ইকুয়াল টু 0, অর্থাৎ r মাইনাস mg cos থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের এই দুটি ইকুয়েশন আমরা তৈরি করতে পারি, যেটা আমাদের ম্যাথ করতে পরবর্তীতে কাজে লাগবে। এবং এই যে fs লিখলাম না, এই fs সমান সমান কি লেখা যায়, এই fs সমান সমান কিন্তু লেখা যায় মিউ s ইনটু r, যেটা আমরা একটু আগে পড়েছিলাম আগের ভিডিওতে। fs ইকুয়াল টু মিউ s ইনটু r লেখা যায়, এবং এই মিউ সমান সমান কি লেখা যায়, এই মিউ সমান সমান লেখা যায় tan থিটা, যে থিটাটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেল, এই থিটা। ঠিক আছে, সো আমাদের স্থিতি ঘর্ষণ নিয়ে হেলানো তলের জন্য আমরা দেখে ফেললাম। তো এখন আমরা হচ্ছে গতি ঘর্ষণ নিয়ে দেখব। আচ্ছা, তো গতি ঘর্ষণ নিয়ে কাজ করব। তো গতি ঘর্ষণের দুইটা কেস বলছিলাম, সমবেগ আর হচ্ছে ত্বরণ। এখানেও কিন্তু ওই আগের জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। তো ধরলাম আমি ত্বরণ, বস্তুটা হচ্ছে এই বরাবর ত্বরণে আছে, এই বরাবর সে ত্বরণে যাচ্ছে, তাহলে সমবেগের জন্য আমার কি হবে, ওই স্থিতি ঘর্ষণের অনুরূপ সামেশন অফ f of x equal to 0, অর্থাৎ f minus fs minus mg sin theta equal to 0, এবং সামেশন অফ fy equal to 0। আর fy কি, সামেশন অফ fy হচ্ছে উপরের দিকে r কাজ করতেছে, নিচের দিকে mg কাজ করতেছে, r minus mg cos theta, সরি নিচের দিকে mg cos theta কাজ করতেছে, ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখন কিন্তু এই fs এর বদলে কি হবে, fk হবে, এখন হচ্ছে fk হয়ে যাবে,
কাইনেটিক ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন। আর সেম ভাবে এই এফ কে সমান সমান কি লেখা যায়, এফ কে সমান সমান লেখা যায় মিউ কে ইনটু আর। আর মিউ কে মানে কি, মিউ কে মানে হচ্ছে tan থিটা ইনটু আর, ঠিক আছে। ওকে, লাস্ট কেস সেটা হচ্ছে যখন বস্তুটা ত্বরণে থাকবে। আচ্ছা সরি, আমি আগের বারে ত্বরণ লিখেছিলাম, কিন্তু আমি কিন্তু সমবেগের কনসেপ্টটা ইউজ করেছি আগের যে থিওরিটা, হ্যাঁ। এই মাত্র যেটা মুছলাম সেখানে সেটা কিন্তু আমার কিসের জন্য ছিল, গতি ঘর্ষণের সমবেগের জন্য ছিল। ওইখানে কিন্তু আমি ত্বরণটা আমি লিখছিলাম, কিন্তু ত্বরণটা আমি অ্যাপ্লাই করিনি, আমি কিন্তু এটাকে সমবেগের জন্যই অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তো সমবেগে যখন কাজ করবে গতি ঘর্ষণের বেলায়, তখন কিন্তু সেই সমীকরণগুলো স্থিতি ঘর্ষণের অনুরূপ হবে। ওকে, ওই পার্টটা শেষ। এখন আমরা ত্বরণের পার্টে আসছি। তো এখন হচ্ছে ত্বরণ কাজ করতেছে। ঠিক আগের যে থিওরিটা ছিল সেখানে কিন্তু ত্বরণ কাজ করে নাই, এটা তোমরা নিজেরা বুঝতে পারছো, আমি ভুলে আগে লিখে ফেলছিলাম সেটা। আচ্ছা, এখন ত্বরণ কাজ করতেছে। এখন কি করতেছে, এখন ত্বরণ কাজ করতেছে। এখন যদি ত্বরণ কাজ করে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, যেহেতু বস্তুটা এই বরাবর গতিশীল ওই দিক বরাবর, সেহেতু সামেশন অফ f of x ইকুয়াল টু হচ্ছে m ইনটু a। আর x অক্ষ বরাবর কি কাজ করতেছে, মানে তলটাকে আমি x অক্ষ ধরতেছি আর তলের লম্বটাকে আমি y অক্ষ ধরতেছি। তাহলে x অক্ষ বরাবর কাজ করতেছে আমার এই ফোর্সটা এবং এইটা এবং হচ্ছে এইটা। তাহলে f মাইনাস f কে মাইনাস mg sin থিটা ইকুয়াল টু হচ্ছে m a। এবং যদি আমি সামেশন অফ f of y ধরি, ওইটা ইকুয়াল টু কিন্তু 0। তো এই ক্ষেত্রে আমার এই ফোর্স এবং হচ্ছে এই ফোর্স, এই দুটো নিয়ে কাজ করব। তাহলে r মাইনাস mg cos θ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে, আমাদের মোটামুটি থিওরি পড়া শেষ। এখন আমরা একটা ম্যাথ দেখবো, খুবই সহজ একটা ম্যাথ দেখবো।